ধ্রুব তাহিয়াদের বাসার জন্য খাট আর বাজার নিয়ে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিতেই তাহিয়া এসে দরজা খুলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। তাহিয়া দরজা খুলে ধ্রুবকে বলল, ভিতরে আসুন। ভিতরে পরে যাই, আগে এসব ভিতরে নাও। এসব মানে কি? সিয়াম তাহিয়ার দিকে বাজার ব্যাগটা এগিয়ে দিল। ধ্রুব বলল, এসব তোমাদের জন্য, এখানে কিছু বাজার আছে, আর তোমাদের জন্য একটা খাট নিয়ে আসলাম। আন্টি অসুস্থ, ওনার নিচে ঘুমালে শরীর আরও বেশি খারাপ করবে, তাই আন্টির কথা চিন্তা করে একটা খাট নিয়ে আসলাম। এসব কেন নিয়ে আসলেন? আমি বা আমার মা কেউ কি আপনাকে বলছি আমাদের এসবের প্রয়োজন? আমরা কারো করুণা চাই না, আপনি এসব নিয়ে চলে যান। আমাদের জন্য আপনি অনেক করেছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। এসব নিয়ে আপনি ফিরে যান। তখন ভিতর থেকে তাহিয়ার আম্মু বলল, কিরে মা, কার সাথে কথা বলিস তুই? মা, একটু বাইরে এসে দেখে যাও। তাহিয়ার আম্মু বাইরে এসে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। তখন তিনি বলল, আরে বাবা, কখন আসলে তুমি? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো তুমি। এই তো মাত্র এলাম, আপনাদের জন্য সামান্য কিছু বাজার আর এসব নিয়ে আসলাম। তাহিয়া বলল, দেখুন, এসব নিয়ে আপনি চলে যান। আমরা মানুষের করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা গরিব হতে পারি, ভিক্ষুক না। তাহিয়ার কথা শুনে ধ্রুবর মন খারাপ হয়ে গেল। ধ্রুব মন খারাপ করে বলল, আমি করুণা করতে আসিনি তাহিয়া। আর কোনো ভাই কি তার বোনকে করুণা করতে পারে? কোনো ছেলে যদি তার মায়ের জন্য কিছু নিয়ে আসে, সেটা কি করুণা হয়ে যায়? এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু উপহার হিসেবে নিলে আমি খুশি হতাম। আর যদি এসব না নিতে চাও, তাহলে আমি চলে যাচ্ছি। তাহিয়ার আম্মু বলল, বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও অনেক ছোট এখনও। তুমি এসব ভিতরে নিয়ে আসো। তারপর সব কিছুই বাসায় নিয়ে যাওয়া হলো। তাহিয়া বলল, ভাইয়া সরি, ওই সময় এমন ব্যবহার করার জন্য আমি দুঃখিত। এইভাবে তো হবে না, আমি এত সহজে কাউকে ক্ষমা করি না। তাহলে কি করতে হবে? তোমার হাতের রান্না খাবো। আমাদের সবাইকে তোমার হাতে রান্না করে খাওয়ালে ক্ষমা করতে পারি। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি। তারপর তাহিয়া রান্না করতে চলে গেল। তাহিয়ার আম্মু বলল, বাবা, কি দরকার ছিল এসবের? এমনি তুমি আমার জন্য অনেক কিছু করলে, আবার এসব? অনেক ধন্যবাদ তোমাকে বাবা। আমাকে ধন্যবাদ দিয়ে কেন ছোট করছেন? আমি না আপনার ছেলের মতো? ছেলেকে কেউ ধন্যবাদ দেয়? এবার মহিলা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ধ্রুব সেই মহিলার চোখের পানি মুছে দিয়ে বলল, আন্টি, তাহিয়ার স্কুলে কত টাকা বাকি আছে? মাকে কেউ আন্টি বলে? আচ্ছা মা, এবার বলুন। 5,000 টাকা। ঠিক আছে, এই নেন টাকা। আর এবার থেকে তাহিয়ার পড়াশোনার সব দায়িত্ব আমার। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন। কোনো কিছু নিয়ে দ্বিধা করবেন না, আমাকে সরাসরি বলতে পারেন। বাবা, তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি সত্যি খুব ভালো একটা ছেলে। তোমার জন্য দোয়া রইল, জীবনে অনেক বড় হও তুমি। মা, দোয়া করবেন শুধু আমার জন্য, সেটাই চলবে। এবার তাহিয়া খাবার রান্না শেষ করে সবাইকে ডাক দিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো। ধ্রুব খাবার খেতে খেতে বলল, বাহ তাহিয়া, তুমি তো খুব ভালো রান্না করতে পারো। তাহিয়া একটা মুচকি হাসি দিল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গেল। ধ্রুব নিজের বাসায় চলে গেল। ধ্রুব এই বিষয়টা তার বাসায়ও কাউকে কিছুই বলেনি। দেখতে দেখতে এইভাবে অনেক দিন কেটে গেল। ধ্রুব আর তাহিয়ার পরিবারের সম্পর্ক আরও ভালো হতে থাকে। ধ্রুব সব সময় গিয়ে তাহিদের খোঁজ খবর রাখে। তাহিয়া ধ্রুবকে নিজের বড় ভাইয়ের মতোই ভালোবাসে, আর ধ্রুবও তাহিয়াকে নিজের আপন ছোট বোনের মতো ভালোবাসে। ধ্রুব বসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় ধ্রুবর ফোন বেজে উঠল। ধ্রুব ফোনের দিকে তাকিয়ে দেখে তাহিয়া ফোন দিয়েছে। ধ্রুব তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো, আর তাহিয়া কান্না করতে করতে বলল, ভাইয়া, আম্মু যেন কেমন করছে, আমার খুব ভয় লাগছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। ধ্রুব ঠিক আছে বলে ফোন পকেটে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইলে জয় ধ্রুবকে আটকে দিয়ে বলল, কিরে, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কই যাস তুই? তাহিয়া ফোন দিল, ওর আম্মু নাকি কেমন করছে, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। চল আমরাও যাই। ঠিক আছে, চল তাহলে। তারপর সবাই একসাথে তাড়াতাড়ি করে তাহিয়ার বাসার দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই পৌঁছে যায় বাসায়। ধ্রুব বাসায় যেতেই তাহিয়া ধ্রুবর কাছে এসে কান্না করতে করতে বলতে থাকে,
ভাইয়া, আম্মু কেমন যেন করছে, একটু দেখো না প্লিজ। এবার ধ্রুব তাহিয়ার আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার, কেমন লাগছে আপনার? বাবা, আমার বুকে ভীষণ ব্যথা করছে, মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। এসব কি বলছেন আপনি? আপনাকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিছু হবে না আপনার। না বাবা, আমাকে আর হাসপাতালে নেওয়ার দরকার নেই, আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই, পরে কথা বলতে পারবেন, আগে আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আগে আমার কথা শোনো। কি কথা বলুন? বাবা, আমার মেয়েটার আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, আমি মরে গেলে আমার মেয়েকে তুমি দেখে রেখো প্লিজ। মেয়েটা জন্মের পর পর বাবাকে হারিয়েছে, এখন আমিও আর থাকবো না, মেয়েটা আমার একা হয়ে যাবে, ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। তাহিয়া বলল, আম্মু তুমি এসব কি বলছো? চুপ করো, তোমার কিছু হবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ধ্রুব বলল, আমি কথা দিলাম তাহিয়াকে আমি নিজের আপন বোনের মতো দেখে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না মা। অনেক ভালো লাগলো বাবা, এখন আমার আর কোনো চিন্তাই নাই, এবার আমি মরতে পারি, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা বলার পরেই তাহিয়ার আম্মুর শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, চিরকালের জন্য চোখ বন্ধ করে ফেলল। তাহিয়া কান্না করতে থাকে, তাহিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে অজোরে কান্না করতে থাকে। ধ্রুব তাহিয়াকে বুকে নিয়ে সান্ত্বনা দিতে থাকে। এবার বাস্তবে ফিরে আসি। ধ্রুব কথাগুলো এতক্ষণ তিশার কাছে বলছিল। ধ্রুবর মুখে এমন কথা শুনে তিশা যেন ধ্রুবর প্রতি আরও দুর্বল হয়ে পড়ছে। তিশা অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল, যেন তিশার চোখের পলক নড়ছে না। সে ধ্রুবর কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেল। ধ্রুবর যেন তার মনের ভিতর ভালোবাসা আরও বেড়ে গেল। তিশার চোখে ধ্রুবর চোখ পড়তেই তিশার লজ্জা পেয়ে নিজের চোখ সরিয়ে নিল। তিশা বলল, তো তাহিয়াকে তো বাসায় নিয়ে আসতে পারেন, আর বাসার সবার সাথে পরিচয় করিয়েও দিতে পারেন। আমার মা বাবা জানে, কিন্তু তারা এখনও তাহিয়াকে দেখে নাই, কারণ আমি তাহিয়ার পরীক্ষা শেষ হলে আমাদের বাসায় নিয়ে আসব। সেটাই ভালো হবে। আচ্ছা আমি আসি, রান্না করতে হবে। তারপর তিশা রান্না করতে চলে যাবে। এমন সময় তিশার মনে হলো ধ্রুব তিশার শাড়ির আঁচল টেনে ধরছে। তিশা লজ্জা পেয়ে গেল। তিশা ধ্রুবর দিকে না তাকিয়ে বলল, কি করছেন? ছাড়ুন, আমাকে রান্না করতে হবে। ধ্রুব তিশার কথা শুনে হা হয়ে গেল। এবার ধ্রুব তাকিয়ে দেখে তিশার শাড়ির আঁচলটা খাটের সাথে আটকে আছে। এটা দেখে ধ্রুব বলল, নিজের আঁচল নিজে ছাড়িয়ে নিন। না, আমার লজ্জা লাগছে, প্লিজ ছাড়ুন, কেউ এসে দেখলে কি বলবে? ইস, ছাড়ুন না প্লিজ। আমাকে ছাড়তে বলছেন কেন? আমি কি ধরে রেখেছি নাকি? ধ্রুবর কথা শুনে তিশা পিছনে তাকিয়ে দেখে তার শাড়ির আঁচল আটকে আছে খাটের সাথে। এবার তিশা তাড়াতাড়ি করে আঁচল ছাড়িয়ে নিয়ে এক দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আর ধ্রুব বসে বসে মুচকে হাসছে আর বলছে, কি পাগলি একটা মেয়ে। তিশা রান্না করতে গিয়ে এসব মনে পড়তেই মুচকে মুচকে হাসছে। এটা তিশার শাশুড়ির নজরে পড়ল। এবার তিশার শাশুড়ি তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কিরে মা, কি হয়েছে তোর? কই মা, কিছু হয়নি তো। কিছু তো একটা হয়েছে, তোকে অনেক খুশি খুশি লাগছে আজকে। তেমন কিছু না মা। রান্নাবান্না শেষ করে তিশার রুমে গিয়ে দেখে ধ্রুব বসে আছে। তিশা গিয়ে ধ্রুবর জন্য খাবার নিয়ে আসে, আর তিশা নিজের হাতে ধ্রুবকে খাইয়ে দিতে থাকে। এইভাবে অনেক দিন পার হয়ে গেল। ধ্রুব এখন অনেকটা সুস্থ। ধ্রুব এখন একাই চলাফেরা করতে পারে। ধ্রুবর বন্ধু জয় আর শ্যাম ধ্রুবকে দেখতে আসলো। শ্যাম বলল, কিরে, তোর এখন কি অবস্থা? ভালো আছে এখন। ওদের কথার মধ্যে তিশা নাস্তা নিয়ে চলে আসলো সবার জন্য। তিশাকে দেখে শ্যাম আবার তিশার দিকে তাকালো। তিশা সবাইকে নাস্তা দিয়ে বেরিয়ে চলে গেল। শ্যাম ধ্রুবকে বলল, দোস্ত, এই মেয়েটাকে একদিন আমাদের ক্লাবে নিয়ে আসিস তো? নিয়ে যাব ভাবছিলাম। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ দোস্ত? সেটা পরে জানতে পারবি। আর কাল সবাইকে ক্লাবে থাকতে বলবি, আমি কাল ক্লাবে যাব। তাহলে তো ভালোই হবে দোস্ত, অনেক দিন হলো একসাথে আড্ডা দেওয়া হয় না। এবার তাহলে উঠি, কাল দেখা হচ্ছে। আর ওই মেয়েটাকেও নিয়ে আসিস। ধ্রুব কিছু বুঝতে পারছে না শ্যাম বারবার তিশাকে নিয়ে যেতে বলছে কেন। তবে ধ্রুব ওইদিকে বেশি খেয়াল দিল না। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার শেষ করে তিশা আর ধ্রুব রুমে চলে আসলো। ধ্রুব তিশাকে বলল, তিশা, কাল তুমি আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হয়ে থাকবে। কোথায় যেতে হবে?
কাল দেখবে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে তিশা একটা কাঁথা আর বালিশ নিয়ে সোফায় চলে যাবে। এমন সময় ধ্রুব তিশার হাত ধরে ফেলল। তিশা ধ্রুবর দিকে তাকাতে রইল। তখন ধ্রুব বলল, আর সোফায় ঘুমাতে হবে না, এবার থেকে তুমি খাটের উপরে আমার সাথেই ঘুমাবে। ধ্রুবর কথা শুনে তিশা অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব আবার বলল, এইভাবে তাকানোর কিছু নাই, এমনি ঘুমাতে বললাম। তারপর তিশা আর ধ্রুব খাটের উপরে শুয়ে পড়ল। ধ্রুব তিশাকে বলল, তিশা, আই এম সরি। সরি কেন? তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তোমার সাথে অনেক অন্যায় করছি, তার জন্য সরি বলতে হবে না, আমার কোনো কষ্ট নেই। তারপরেও আমি তোমাকে সবার সামনে অনেক অপমান করছি, কিন্তু তুমি কখনো আমার মুখের উপরে কোনো কথাই বলনি। তোমার মতো একটা বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ধ্রুবর মুখে এসব কথা শুনে তিশা মনে মনে অনেক খুশি হয়ে গেল। তিশা ধ্রুবকে বলল, আপনার মতো মানুষ হয় না, আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তিশা, আমি নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলছি। তোমার কেয়ারিং, তোমার আমার প্রতি ভালোবাসা দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমি কখন বলছি আমি আপনাকে ভালোবাসি? কি, তুমি আমাকে ভালোবাসো না? না। ও আচ্ছা। এই কথা বলে ধ্রুব মন খারাপ করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। তখনই তিশা ধ্রুবর বুকের উপরে মাথা রেখে বলল, আমি সারা জীবন এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এবার ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে, তারপর তিশার কপালে একটা চুমু খায়। ধ্রুব তিশার মুখ তার মুখের সামনে নিয়ে আসে। সাথে সাথে তিশা লজ্জা পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে, আর ধীরে ধীরে তিশার শ্বাস নিঃশ্বাস বেড়ে যেতে থাকে। ধ্রুব তিশার নিঃশ্বাস অনুভব করতে পারছে। এবার ধ্রুব তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। এইভাবে কতক্ষণ ছিল তারাও জানে না। তারপর দুজনে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। অনেকক্ষণ পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তিশা ধ্রুবর বুকের উপরে ঘুমিয়ে যায়। সকালে ধ্রুবর ঘুম ভেঙে যায় তিশার আগে। ধ্রুব দেখে তিশার মুখের সামনে তিশার চুলগুলো পড়ে আছে। চুলের কারণে তিশার মায়াবী মুখটা দেখা যাচ্ছে না। ধ্রুব নিজের হাত দিয়ে তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দেয়। চুলগুলো সরিয়ে দিয়ে তিশার কপালে একটা চুমু খেয়ে আবার ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পরে তিশারও ঘুম ভেঙে গেল। তিশা ঘুম ভেঙে দেখে ধ্রুব এখনও ঘুমিয়ে আছে। তিশা উঠে ফ্রেশ হয়ে আসে। তারপর ধ্রুবকে ডেকে ঘুম থেকে উঠালো। কয়টা বাজে? এখনও ঘুমিয়ে আছেন আপনি? নাস্তা করবেন না? আর একটু ঘুমাতে দাও। কেন, সারা রাত কী করছেন যে চোখে এত ঘুম? জানো না কি করছি? না। ওকে দেখাচ্ছি তাহলে। এই কথা বলে ধ্রুব তিশার হাত ধরে তিশাকে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। তিশা এসে ধ্রুবর বুকের উপরে পড়ে। ধ্রুব তিশার মুখের সামনে চলে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে তিশার ঠোঁট স্পর্শ করে। এমন সময় তিশা ধ্রুবর মুখের উপরে হাত দিয়ে বাধা দিয়ে বলল, কি করছেন? আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম, ছাড়ুন তো। না, সমস্যা কি? দরকার হলে আবার ফ্রেশ হবে। ছাড়ুন, দরজা খোলা, কেউ এসে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ আসলেই বা কী হবে? আমি আমার বউকে আদর করছি, তাতে কার কি? উফ, ছাড়ুন না। সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। থাকুক, আমি আমার বউকে আদর করব। মা এসেছে। ধ্রুব মা এসেছে শুনে তিশাকে ছেড়ে দিল। তখন তিশা খিলখিল করে হেসে দিয়ে বলল, ভীতু, হা হা হা। এই কথা বলে তিশা রুম থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ধ্রুব ফ্রেশ হয়ে চলে আসলো নাস্তা করতে। নাস্তা খেয়ে ধ্রুব রুমে গিয়ে বসে থাকে, তিশার অপেক্ষা করে। কিন্তু তিশা আসছে না। ধ্রুব মনে মনে ভাবতে থাকে যে তিশা এখন আসছে না কেন। কিছুক্ষণ পরে তিশা রুমে এসে দেখে ধ্রুব বসে আছে। ধ্রুব তিশাকে দেখে রাগি চোখে তিশার দিকে তাকিয়ে রইল। তিশা ধ্রুবর রাগি মুখ দেখে চুপসে গেল। ভয়ে ভয়ে বলল, কি হয়েছে আপনার? এতক্ষণ কই ছিলে তুমি? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি। কেন? এবার ধ্রুব রুমের দরজা বন্ধ করে দিল। তিশা বুঝতে পারছে তার আর রেহাই নেই। ধ্রুব তিশার দিকে এগোতে থাকে আর তিশা পিছিয়ে যেতে থাকে। একটা সময় তিশার পিঠ দেওয়ালের সাথে ঠেকে যায়। ধ্রুব তিশার সামনে চলে যায়, একদম খুব কাছে চলে গেল। এখন ধ্রুব তিশার ঠোঁট স্পর্শ করবে, তখনই দরজার ঠকঠক শব্দ শুরু হলো। এবার তিশা ধ্রুবকে ধাক্কা দিয়ে দরজার কাছে চলে গেল। এইদিকে ধ্রুব রেগে তার শরীর আগুন হয়ে গেল আর মনে মনে বলতে থাকে, কেউ আসার আর সময় পেল না। এই কথা বলে ধ্রুব খাটের উপরে গিয়ে বসে পড়ে। তিশার দরজা খুলে দেখে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। তিশা বলল, বাবা আপনি? কিছু লাগবে নাকি? ধ্রুব আছে নাকি? ভিতরে আছে, আসুন। তারপর তিশা বাইরে চলে গেল। মিজান সাহেব গিয়ে ধ্রুবর পাশে বসলো। তারা কিছু কথা বলে বের হয়ে চলে গেল।
দেখতে দেখতে বিকাল হয়ে গেল। ধ্রুব আর তিশা রেডি হয়ে বেরিয়ে চলে গেল ক্লাবের উদ্দেশ্যে। ধ্রুব মনে মনে ভাবছে আজকে সবার সাথে তিশার পরিচয় করিয়ে দিবে। তিশা ধ্রুবকে প্রশ্ন করলো, আচ্ছা আমরা ক্লাবে যাচ্ছি কেন? তোমাকে আমার সব বন্ধুদের সাথে আজ পরিচয় করিয়ে দেব তাই। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে গেল ক্লাবে। ক্লাবে গিয়ে দেখে ধ্রুবর বন্ধু শুধু জয় আর সিয়াম আছে, তাছাড়া আর কেউ নাই। ধ্রুব সিয়ামের কাছে গিয়ে বলল, কিরে তোকে আমি কাল কি বলছিলাম, তোরা দুইজন কেন, বাকিরা সবাই কই? আরে এতজন হলে কি মজা পাওয়া যাবে? মজা মানে কিসের মজার কথা বলছিস তুই সিয়াম? সিয়াম তিশার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আজ তো মাস্তি হবে। আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বল কি হয়েছে। সিয়াম ধ্রুবকে তিশার থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, দোস্ত তোকে এই মেয়েটাকে কেন আনতে বললাম বুঝতে পারলি না? না কেন? আরে এই মেয়েকে নিয়ে আজ খেলবো আর ফুর্তি করবো আমরা তিনজনে, সেই মজা হবে। মেয়েটাও না সেই ফুরায় আগুন আর খুব হট। সিয়ামের কথা শুনে ধ্রুবর মাথায় রক্ত উঠে গেল। ধ্রুব আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, গায়ের সব শক্তি দিয়ে সিয়ামের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা এত জোরে মারছে যে সিয়াম থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। ধ্রুব সিয়ামকে থাপ্পড় দিতে দেখে তিশা আর জয় অবাক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব এবার সিয়ামকে মারার জন্য গেলে জয় এসে ধ্রুবকে আটকে দেয়। জয় বলল, কি হয়েছে, তুই ওকে মারছিস কেন? আমাকে ছেড়ে দে, আজকে আমি ওকে খুন করে ফেলবো। আরে মাথা ঠান্ডা কর ভাই, আর কি হয়েছে আমাকে বল তুই। তারপর ধ্রুব সিয়ামকে সব বলল। আবার সিয়ামের কাছে গিয়ে বলল, তোকে আমি নিজের ভাই মনে করতাম, আর তুই এমন ছি ভাবতেও আমার খারাপ লাগছে। আর শুন, ওকে আমি এখানে নিয়ে আসি তোদের সাথে পরিচয় করিয়ে দিতে। ও আমার স্ত্রী, ওকে নিয়ে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ধ্রুবর মুখে স্ত্রী কথাটা শুনে সিয়াম আর জয় দুজনে অবাক হয়ে গেল। তখন জয় বলল, তুই না আমাকে বললি ওটা তোদের বাসার কাজের মেয়ে, এখন ও তোর বউ হয়ে গেল কিভাবে? তারপর ধ্রুব সব ঘটনা খুলে বলল প্রথম থেকে। ধ্রুবর সব কথা শুনে সিয়াম উঠে এসে ধ্রুবকে বলল, ধ্রুব আমি জানতাম না ও তোর স্ত্রী, আমাকে তুই পারলে ক্ষমা করে দিস। আমি জানলে কখনো এমনটা কল্পনা করতাম না, প্লিজ আমাকে তুই ক্ষমা করে দিস ধ্রুব। ধ্রুব কোনো কথা বলল না। এবার সিয়াম তিশার কাছে এসে বলল, ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি কোনো কিছু না জেনেই বলে ফেলছি। তিশা বলল, কেউ যখন নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। তবে আপনারা যেটা করতে চেয়েছিলেন সেটা কিন্তু অন্যায়, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এসব কাজে যাব না, ক্ষমা করে দিন আমাকে। আমি ক্ষমা করে দিয়েছি। এবার সিয়াম আর জয় ধ্রুবর কাছে গিয়ে ক্ষমা চাইল। ধ্রুব এদের ক্ষমা করে দিয়ে তিশাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে ধ্রুব একদম চুপচাপ হয়ে গেল। তিশা রান্না করতে চলে গেল। রান্না শেষ করে তিশা রুমে এসে দেখে ধ্রুব রুমে নেই। তিশা ভাবলো ধ্রুব হয়তো ওয়াশরুমে গেছে, তাই তিশা খাটের উপরে বসে রইল। কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল, ধ্রুব বের হয়ে আসছে না। এবার তিশা ওয়াশরুমের দরজা খুলে দেখে ধ্রুব নাই। পুরো বাসা খুঁজেও ধ্রুবকে না পেয়ে তিশা ছাদের উপরে চলে গেল। ছাদের উপরে গিয়ে দেখে ধ্রুব ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তিশা ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো। ধ্রুব মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন তিশা বলল, কি হয়েছে আপনার, এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তিশা, আই এম সরি। সরি বলছেন কেন আপনি? আসলে আমার ভুল হয়েছে, তোমাকে ওখানে নিয়ে গিয়ে ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে আমি কিছু মনে করিনি, দেখুন আপনাকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে আমার ভালো লাগছে না। এবার ধ্রুব তিশাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। হয়েছে, এবার ছাড়ুন, চলুন রুমে যাই, অনেক রাত হয়েছে। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, আর আজকের দুইটা চাঁদ ফুটে আছে। ধ্রুব মুখে দুইটা চাঁদের কথা শুনে তিশা অবাক হয়ে গেল। আর সে মনে মনে ভাবতে থাকে, আকাশে দুইটা চাঁদ কই, আমি তো দেখছি একটা। পাগল হয়ে গেল নাকি উনি? তিশা ধ্রুবকে প্রশ্ন করলো, আকাশে চাঁদ তো একটা থাকে, দুইটা আপনি কই থেকে দেখেন? ওই যে আকাশে একটা ফুটে আছে আর একটা আমার সামনে ফুটে আছে, আমি কোনটা রেখে কোনটা দেখব বুঝতে পারছি না। ধ্রুবর কথা শুনে তিশার লজ্জা পেয়ে গেল। লজ্জায় তার মুখ পুরো লাল হয়ে গেল। ধ্রুব আবার বলল, তিশা তোমার চুলগুলো ছেড়ে দাও, তোমাকে আরও বেশি সুন্দর লাগবে। তিশা ধ্রুবর কথা শুনে চুলগুলো ছেড়ে দিল। আর হালকা বাতাসে তিশার চুল উঠতে থাকে। চাঁদের আলো তিশার মুখে এসে পড়ছে। চাঁদের আলো তিশার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। অপরূপ সুন্দরী লাগছে তিশাকে। ধ্রুব তিশার দিকে তাকিয়ে রইল। ধ্রুবর তাকিয়ে থাকা দেখে তিশার লজ্জা যেন আরও বেড়ে যাচ্ছে।
তিশা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগে না বুঝি? ধ্রুব একটা মুচকি হাসি দিয়ে তিশাকে জড়িয়ে ধরে বলল, আহারে আমার লজ্জাবতী বউ। তারা আরও কিছুক্ষণ ছাদের উপরে থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ধ্রুবকে ঘুম থেকে তুলে ধ্রুব ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে চলে যায়। নাস্তা খেয়ে আবার রুমে চলে আসে। হঠাৎ করে ধ্রুবর আম্মু রুমে এসে তিশাকে বলল, তিশা মা, তোমার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে, একটু নিচে আসো তাড়াতাড়ি। একটা ছেলের কথা শুনে তিশা অবাক হয়ে গেল। কি আবার আসলো তার সাথে দেখা করতে? তিশার তো কোনো ছেলে বন্ধুও নেই, তাহলে কি আসতে পারে? এসব ভাবছে তিশা। ধ্রুব তিশাকে বলল, চলো দেখি কে আসলো তোমার সাথে দেখা করতে। ধ্রুব আর তিশা একসাথে নিচে চলে গেল। তিশা নিচে গিয়ে তার সামনে বসে থাকা ছেলেটাকে দেখে সে থা হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার চোখ গড়িয়ে পানি পড়তে শুরু করে দিল। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তিশা মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে এসব? উনি কিভাবে ফিরে আসতে পারে? আবার কোনো মৃত লোক আবার কিভাবে ফিরে আসে? আসলে তিশার সামনে বসে থাকা লোকটা আর কেউ না, সে হলো তিশার আগের স্বামী নিহান চৌধুরী। নিহান তিশাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল আর সে তিশার দিকে তাকিয়ে রইল। আর তিশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিহানের দিকে। এবার নিহান চৌধুরী তিশার দিকে এগিয়ে আসতে থাকে। নিহান তিশার সামনে এসে তিশার দুই গাল হাত দিয়ে বলল, কেমন আছো তিশা? তিশা নিশ্চুপ। ধ্রুব তিশার গালে নিহানের হাত দেখে ধ্রুব হাত সরিয়ে দিয়ে বলল, কে আপনি? নিহান ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আমি তিশার হাজব্যান্ড নিহান চৌধুরী। নিহানের কথা শুনে ধ্রুব অবাক হয়ে বলল, মানে বুঝলাম না। আপনি তিশাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনি কে? আপনাকে কেন আমাকে এত কৈফিয়ত দিতে হবে? কারণ আমি তিশার হাজব্যান্ড। নিহান একটা হাসি দিয়ে বলল, তিশার হাজব্যান্ড আমি? ওকে। এবার নিহান তিশার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হলো তিশা, তুমি কথা বলছো না কেন? তবুও তিশা নিশ্চুপ। নিহান আবার বলল, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। আজ 2 বছর পরে আমি ফিরে আসলাম। ধ্রুব এসব বলছে আর এমন সময় মিজান সাহেব বাসায় চলে আসলো। মিজান সাহেব নিহানকে দেখে বলল, কে তুমি বাবা? আমি নিহান চৌধুরী। তা এখানে কারো কাছে আসলে নাকি? আমি আমার বউকে নিতে আসছি। বউ নিতে আসলে মানে বুঝলাম না। আমাদের বাসায় কি তোমার বউ আছে নাকি? আছে। তিশা আমার বিয়ে করা স্ত্রী। নিহানের কথা শুনে যেন মিজান সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। ধ্রুব তিশার সামনে গিয়ে বলল, তিশা তুমি চুপ করে আছো কেন? ওই লোকটা কি বলছে এসব? তিশার কোনো রেসপন্স না পেয়ে ধ্রুব তিশাকে একটা ধাক্কা দিতে তিশার ধ্যান ফিরে আসে। ধ্রুব বলল, তিশা এই লোকটা কি বলছে? তুমি নাকি ওর স্ত্রী। এসব কি তিশা? উনি ঠিকই বলছে। তিশার কথা শুনে ধ্রুব তিশার হাত ধরে বলল, কি বলছো তুমি এসব? তুমি না বললে তোমার আগের হাজব্যান্ড মারা গিয়েছে? তাহলে এটা কে? আমিও কিছুই বুঝতে পারছি না। এটা অন্য কেউ হবে। যে লোক মারা যায় সে আবার ফিরে আসে কিভাবে? তিশা এবার নিহানের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কে? সত্যি করে বলুন। তিশা আমি নিহান। আপনি নিহানের মতো দেখতে, কিন্তু নিহান না, কারণ নিহান তো মারা গেছে। নিহানের লাশ আমি নিজের চোখে দেখেছি। তিশা বিশ্বাস করো, আমি নিহান। আর হ্যাঁ, মনে পড়ে আমাদের বিয়ের প্রথম রাতের কথা। আমরা দুইজনে চেয়েছিলাম আমাদের জন্য একটা কন্যা সন্তান হয়, আর আমরা আমাদের মেয়ের নামও ঠিক করছিলাম। আমি এখনও কিছুই ভুলিনি। তিশা এবার বুঝতে পারে এটাই নিহান। কিন্তু তিশার মনে একটাই প্রশ্ন, নিহান যদি বেঁচে থাকে তাহলে ওই লাশ কার ছিল? নিহান বলল, আমি জানি এতদিনে কি কি হয়েছে। আমি বাসায় গেলাম, সেখানেও সবাই আমাকে বিশ্বাস করে নাই প্রথমে। আসলে তোমরা আমাকে যাকে মনে করেছিলে সে অন্য কেউ ছিল। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি 6 মাস ঘুমাইছিলাম। আমি আমার সব স্মৃতি হারিয়ে ফেলছিলাম। আমি একটা বাসায় ছিলাম অনেক দিন ধরে। তারা আমার দেখাশোনা করছে। এর মধ্যে কিভাবে 2 বছর পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও তিশা, আর আমার সাথে আমার বাসায় চলো তুমি। ধ্রুব এগিয়ে এসে বলল, আপনার সাথে বাসায় যাবে মানে কি? তিশা আমার স্ত্রী। তিশা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তিশা আপনার স্ত্রী হলেও সে আমার স্ত্রী এখনও আছে। তার সাথে আমার এখনও ছাড়াছাড়ি হয়নি। তিশা চলো আমার সাথে। তিশা কি করবে বুঝতে পারছে না। তিশা নিহানকে বলল, আমি আপনার সাথে যেতে পারবো না, আর আপনার আমার উপরে কোনো অধিকার নেই। হা, অধিকার নেই মানে? এখনও অধিকার আছে। আমি তো তোমাকে নিয়ে যাবই। প্রয়োজন হলে আমি আইনের সাহায্য নেব।
আপনার যা ইচ্ছা করুন, আমি কার সাথে থাকবো সেটা একান্তই আমার সিদ্ধান্ত। আপনি এখান থেকে চলে যান, আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না তিশা। এই কথা বলেই নিহান তিশার হাত চেপে ধরল। তখনই ধ্রুব এসে নিহানের হাত ধরে বলল, ওর হাত ছাড়ুন। অনেকক্ষণ ভদ্রতা দেখিয়ে কিছুই বললাম না, এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এখান থেকে চলে যান। আমি এখন চলে যাচ্ছি, তবে আমি আবার আসব, তখন একা আর ফিরে যাব না, তিশাকে সাথে নিয়ে যাব। গুড বাই। এই কথা বলে নিহান তিশা হাত ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। নিহান চলে যাওয়ার পরে তিশার বাবা মাকে ফোন করে নিয়ে আসা হলো। তিশার মা বাবা নিহান ফিরে আসার কথা শুনে অবাক হয়ে গেল। সবাই চুপচাপ হয়ে বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এখন কি করবে তারা? মিজান সাহেব বলল, তিশা, তুমি কি স্পষ্ট নিহানের চেহারা দেখেছিলে ওর মৃত্যুর সময়? কিন্তু ওর মুখ চেনার কোনো উপায় ছিল না, কারণ পুরো মুখ পুড়ে গিয়েছিল। ও, এবার ধ্রুব বলল, এখন কি করা যায় বাবা? আমি তিশাকে হারাতে পারবো না, তোমরা কি করবে করো। হঠাৎ করে মিজান সাহেবের ফোনে একটা কল আসলো। নাম্বার দেখে মিজান সাহেব চিনতে পারলো, আর নাম্বারটা ছিল পুলিশের। আর এই পুলিশটা মিজান সাহেবের খুব কাছের একজন বন্ধু। মিজান সাহেব তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে বলল, হ্যালো, হঠাৎ করে ফোন দিলি কেন? তারপর পুলিশ অফিসার বলল, তোর ছেলের নামে একটা মামলা হয়েছে, আর নিহান নামের একটা ছেলে মামলা করছে। তোর ছেলে নাকি তার বিয়ে করা বউকে অপহরণ করে তার বাসায় রেখে দিয়েছে। কাহিনী কি বলতো আমাকে? মিজান সাহেব পুলিশ অফিসারকে সব কিছুই খুলে বলল। পুলিশ অফিসার তো অবাক হয়ে গেল কথাটা শুনে। পুলিশ অফিসার বলল, এই কেসটা কোর্টে তোলা হবে, আর আমি একটা উকিল ঠিক করে দেব, তুই ওনাকে সব কিছু খুলে বলিস। ঠিক আছে বন্ধু, রাখলাম। পুলিশ অফিসার ফোন কেটে দিয়ে পুলিশের সাথে বলা সব কথা বলল সবার কাছে। ধ্রুব রাগ করে নিজের রুমে চলে গেল। তিশা উঠে রুমের দিকে চলে গেল। তিশা রুমে গিয়ে দেখে ধ্রুব খাটের উপরে বসে আছে। তখন তিশা ধ্রুবর কাছে গিয়ে বসতেই ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিশা ধ্রুবকে বলল, আমি আপনাকে রেখে কোথাও যাব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তিশা, খুব বেশি ভালোবাসি তোমাকে। তুমি আমার থেকে দূরে চলে গেলে আমার সব কিছু এলোমেলো হয়ে যাবে, আমি তোমাকে অন্য কারো হতে দিতে পারবো না তিশা, তুমি শুধুই আমার। এসব বলছে আর তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। তিশা ধ্রুবর চোখের পানি মুছে দিয়ে বলল, কিছুই হবে না, আপনি এইভাবে কান্না করবেন না প্লিজ, আমার খুব খারাপ লাগছে, আপনি শান্ত হন প্লিজ। এমন সময় ধ্রুবর ফোন বেজে ওঠে। ধ্রুব ফোন বের করে দেখে অচেনা নাম্বার। ধ্রুব আর দেরি না করে ফোন রিসিভ করলো। রিসিভ করতেই ফোনের উপাস থেকে বলল, হ্যালো, আমি নিহান চৌধুরী বলছি। কী জন্য ফোন দিয়েছেন আপনি? একটা গুড নিউজ দিতে। কিসের গুড নিউজ? আগামীকাল আমাদের কেসটা আদালতে তোলা হবে, আর জিতবো তো আমি। ধ্রুব চুপচাপ নিহানের কথা শুনেই যাচ্ছে, কারণ ধ্রুব নিহানকে কি বলবে বুঝতে পারছে না সে। তাই সে আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। তিশা বলল, কে ফোন দিয়েছে? নিহান ফোন দিছে, বলল আগামীকাল নাকি কেস আদালতে তোলা হবে। তিশা, আমাদের হাতে সময় বেশি নেই, যা করার আজকে রাতে করতে হবে। ধ্রুব এই কথা বলে পকেট থেকে ফোন বের করে জয়া সিয়ামকে কল দিয়ে বলল ক্লাবে আসতে। ধ্রুব তিশাকে বলে বাসা থেকে বের হয়ে চলে গেল ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে গিয়ে ধ্রুব, সিয়াম আর জয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। ওরা এসে দেখে ধ্রুব মন খারাপ করে বসে আছে। দুজনে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ ধ্রুবকে সচরাচর এমন দেখা যায় না। জয় ধ্রুবর কাছে গিয়ে বলল, কিরে, কি হয়েছে তোর? তোকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে নাকি? ধ্রুব সিয়াম আর জয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ধ্রুব এমন অবস্থা দেখে দুজনে অবাক হয়ে যায়। সিয়াম বলল, কিরে, কি হয়েছে তোর? বাচ্চাদের মতো করছিস কেন? কারো কি কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? ভাই, তোদের আমার পাশে খুব প্রয়োজন। এবার ধ্রুব সব ঘটনা খুলে বলল ওদের। সবাই তো অবাক হয়ে গেল। সিয়াম বলল, আমাদের কি করতে হবে সেটা বল, আমরা তোর জন্য সব কিছুই করতে পারি। তারপর ধ্রুব আর ওরা দুইজন মিলে বের হয়ে গেল ক্লাব থেকে। আর যেতে যেতে ধ্রুব ওদের বলল, আমরা আগে দেখব এই নিহান কি আসল নিহান কিনা। জয় বলল, আগে আমাদের নিহানের বাসায় যেতে হবে, তার জন্য নিহানের মা বাবার সাথে কথা বলতে হবে আমাদের। সেটাই ভালো। তারপর তিনজন মিলে নিহানের বাসায় চলে গেল। কিছুক্ষণের মধ্যে নিহানের বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই নিহানের মা এসে দরজা খুলে বলল, কারা তোমরা বাবা? ধ্রুব বলল, আন্টি, আপনি আমাদের চিনবেন না, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমরা কি ভিতরে আসতে পারি? আসো ভিতরে। তারপর সবাই ভিতরে গিয়ে বসলো।
নিহানের মা জিজ্ঞেস করলো, কি কথা আছে বাবা? আন্টি, নিহান নাকি ফিরে এসেছে? সে ফিরে এসেছে। সে কি সত্যি আপনার ছেলে নিহান নাকি? বাবা, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের ছেলে না, পরে শিওর হলাম ওই আমাদের নিহান। ও বাবা, তোমাদের পরিচয় তো দিলে না। আন্টি, আমি ধ্রুব। এটুকু জানলেই চলবে। এখন আসি, ভালো থাকবেন। এই কথা বলে সবাই বেরিয়ে চলে গেল। আবার সবাই চলে গেল ক্লাবে। এবার কি করবে বুঝতে পারছে না তারা। নিহান মাথা নিচু করে বসে আছে। জয় বলল, দেখ, চিন্তা করিস না। আদালতে মামলা উঠলে ভয় পাওয়ার কিছুই নাই। এখানে তো তিশারও একটা অধিকার আছে। সে কোন হাজবেন্ডের সাথে থাকবে? তিশা তোর পাশে থাকলে অত ভয় কিসের? আমার কিছুই ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। কাল সকালে আসিস, ফোন দেবো তোদের। এই কথা বলে ধ্রুব বেরিয়ে চলে গেল। হেঁটে হেঁটে বাসায় রওনা দিল। হঠাৎ করে ধ্রুবর ফোন বেজে উঠল। ফোন পকেট থেকে বের করে দেখে নিহান ফোন দিয়েছে। ধ্রুব ঠান্ডা মাথায় ফোন রিসিভ করলো। ধ্রুব বলল, হ্যালো, কিছু বলবেন আপনি? আপনি নাকি আমার বাসায় এসে আমার খোঁজ নিয়েছেন? আপনি যাই করুন, কোনো লাভ হবে না। তিশা আমার ছিল, আমারই হবে। বাকিটা কাল আদালতে দেখবেন। বাই। এই কথা বলে নিহান ফোন রেখে দিল। ধ্রুব সে তার নিজের বাসায় চলে গেল। ধ্রুব গিয়ে খাটের এক কোণে বসে রইল মন খারাপ করে। তিশা ধ্রুবর কাছে এসে বলল, কি হয়েছে? কোথায় গিয়েছিলেন আপনি? নিহানদের বাসায়। কেন গিয়েছিলেন? দেখতে ওটা আসল নিহান কিনা। কিন্তু আসল নিহান কি হবে? আমি কিছুই ভাবতে পারছি না তিশা। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি না থাকলে আমি মরেই যাব তিশা। তিশা ধ্রুবর মুখ আটকে দিয়ে বলল, এসব কি বলছেন পাগলের মতো? আমি আপনাকে ছেড়ে কারোর কাছেই যাব না। সারা রাত পার হয়ে গেল। সকালে সবাই মিলে নাস্তা করে বের হয়ে চলে গেল কোর্টের দিকে। সকাল 10টায় শুরু করা হলো। সব কিছুই ধ্রুবর বিপক্ষে চলে গেল। আদালত রায় দিয়ে দিল নিহানের পক্ষে। কারণ নিহান তিশার প্রথম স্বামী, আর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। তাই ধ্রুবর সাথে তিশার বিয়ে প্রত্যাখ্যান করে দেয় আদালত। আর তিশার উপরে সব অধিকার নিহানকে দিয়ে দেওয়া হয়। আদালতের রায় দেখে নিহান অনেক খুশি হয়ে যায়। আর ধ্রুব লাফ দিয়ে তিশার কাছে চলে যায়। আর ধ্রুব গিয়ে তিশার হাত ধরে বলে, তিশা, আমি তোমাকে কারো হতে দেব না। আমি এই রায় মানি না। নিহান তিশার সামনে এসে ধ্রুবর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ধ্রুব হাত ছাড়িয়ে দিয়ে বলল, তিশার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমি তিশাকে নিয়ে চলে যাচ্ছি। নিহান, আমি তিশাকে ছাড়া থাকতে পারবো না। ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ভাই, প্লিজ। তিশা, তুমি আমাকে রেখে এইভাবে চলে যেতে পারো না। ধ্রুবর অবস্থা দেখে সবার চোখে পানি চলে আসলো। মানুষ কাউকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে। নিহান ধ্রুবকে নিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে আবার তিশার হাত ধরে ফেললো। তিশা, প্লিজ যেও না। তিশা, তুমি চুপচাপ হয়ে আছো কেন? তুমি না বলছিলে আমাকে একা করে তুমি চলে যাবে না? তাহলে কেন এখন আমাকে একা করে অন্য কারোর সাথে চলে যাচ্ছ? তাহলে কি আমার সাথে সব তোমার অভিনয় ছিল? তিশা, কিছু বলো প্লিজ। এদিকে তিশা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে আর ধ্রুবর দিকে তাকিয়ে আছে। আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার ধ্রুব তিশার হাত আবার ধরলে নিহান ধ্রুবর হাত ধরে নিহানের নাকে একটা ঘুষি মেরে দেয়। আর নিহান ঘুষির টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে এসে পড়ে। ধ্রুবর নাক থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে ধ্রুবর বাবা আর জয় সিয়াম এগিয়ে আসে। মিজান সাহেব তার ছেলেকে ধরে ফেলে আর জয় সিয়াম নিহানের দিকে রাগীভাবে এগুতে থাকে। তখন ধ্রুব ওদের থামিয়ে দেয়। এবার ধ্রুব তিশার সামনে গিয়ে বলল, তিশা, আমি জানি তুমি ফিরবে, ঠিক ফিরবে। চলে যাও তুমি, আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবা মা, চলো বাসায় চলে যাই। ভালো থেকো তিশা। এই কথা শুনে নিহান তিশাকে নিয়ে যেতে থাকে। আর ধ্রুবকে নিয়ে মিজান সাহেব আর ধ্রুবর বন্ধুরা চলে যেতে থাকে। ধ্রুব সবার থেকে ছুটে আবার তিশার কাছে এসে বলে, তিশা, একটিবার কথা বলো প্লিজ। আমার সাথে কেন এমন অন্যায় হলো? কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তিশা। আমাকে রেখে যেও না তিশা। এবার নিহান তিশাকে নিয়ে গাড়িতে উঠে গেল। আর সবাই ধ্রুবকে ধরে রাখে। আর সবাই মিলে ধ্রুবকে বাসায় নিয়ে চলে যায়। তিশাকে নিয়ে নিহান তার বাসায় চলে গেল। তিশা নিহানের রুমে গিয়ে দরজা বন্ধ করে অঝরে কান্না করতে থাকে। কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলে তিশা। অন্যদিকে ধ্রুব মন খারাপ করে বসে আছে। শুধু ধ্রুব না, সবাই মন খারাপ করে বসে আছে। কারো মুখে কোনো কথা আসছে না। ধ্রুবকে কি বলে সান্ত্বনা দেবে সেটাও কেউ খুঁজে পাচ্ছে না। তারপর যে যার রুমে চলে গেল। জয় আর সিয়াম ধ্রুবর রুমে এসে ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে বল? আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস?
সব তো শেষ হয়ে গেল, আমার তিশা অন্য কারো হয়ে গেল। দেখ ভাই, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। রাত হয়েছে, আমরা চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখিস। এই কথা বলে ওরা ধ্রুবর বাসা থেকে বের হয়ে চলে গেল। ধ্রুব একটা রুমে বসে আছে, বারবার তিশার মুখ ধ্রুবর চোখের সামনে ভেসে উঠছে। ধ্রুব কিছুতেই তিশাকে ভুলতে পারছে না। ধ্রুব এবার বাসা থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে তিশা রুমের দরজা বন্ধ করে কান্না করছে। নিহান তিশার জন্য খাবার নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে তিশাকে ডাকতে থাকে। একটু পরে তিশা দরজা খুলে দেয়। নিহান বলল, তিশা, অনেকক্ষণ হয়েছে কিছু খাওনি, এখন এই খাবারগুলো খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে যাবে। আমি অসুস্থ হলে আপনার কি? আমি না খেয়ে মরে যাব, তাও আপনার বাসায় এক গ্লাস পানিও আমি স্পর্শ করব না। এসব পাগলামি করছো কেন তিশা? খাবার খেয়ে নাও, এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি জানি না মানুষটা খাচ্ছে কিনা, আমি জানি মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমাকে একা থাকতে দিন প্লিজ। নিহান আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। তিশার এমন অবস্থা দেখে নিহানেরও অনেক খারাপ লাগছে। নিহান গিয়ে বাইরে একটা চেয়ারে বসে রইল। এদিকে ধ্রুব বাইরে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় ফিরল। ধ্রুব বাসার ছাদের উপরে চলে গেল। তিশার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে খুব ধ্রুবর, তার চোখের পানি পড়ছে অঝরে। ধ্রুব এবার একের পর এক সিগারেট খেতে থাকে। এত সিগারেট খেয়েও তিশার নেশা কিছুতেই কাটছে না। ধ্রুব সব সিগারেট শেষ করে নিজের রুমে চলে যায়। ধ্রুব খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরের উপরে বসে থাকে, আর সে এভাবেই ঘুমিয়ে পড়ে। রাত তখন 2টা বাজে। তিশা এখনও কান্না করছে। নিহান রুমে এসে দেখে তিশা এখনও কান্না করছে। নিহানের আর এসব সহ্য হচ্ছে না। এবার নিহান তিশার কাছে এসে বলল, সরি তিশা। তিশা কোনো কথা না বলে কান্না করে যাচ্ছে। নিহান আবার বলল, আমি জানতাম না তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো। আমি এমন ভালোবাসা নষ্ট করতে চাই না। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তোমাদের সাথে। আমি যেটা আশা করছিলাম সেটা ভুল। আমি বুঝতেই পারিনি তুমি এখন অন্য কাউকে ভালোবাসো। আমার তিশা তো অনেক আগেই হারিয়ে গেছে, আমি ভুল কাউকে নিয়ে আসছি। কিন্তু তিশা, আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা যেখানে জোর করে আদায় করা যায় না সেখানে আমার জোর খাটানোটা উচিত হয়নি। আমি কালই তোমাকে ধ্রুবর কাছে দিয়ে আসব। নিহানের কথা শুনে তিশা কান্না ভেজা চোখে নিহানের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছেন আপনি? আপনি আমাকে আমার ধ্রুবর কাছে নিয়ে যাবেন? এবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। ধ্রুবর কথা ভেবে অন্তত কিছু খাও। ঠিক আছে, আমি একটু ধ্রুবর সাথে কথা বলবো প্লিজ, জানিও অনেক কষ্ট পাচ্ছে। না, কাল একেবারে গিয়ে কথা বলবে, এখন খাবার খেয়ে নাও। তিশা নিজের চোখের পানি মুছে খাবার খেতে শুরু করলো, আর নিহান তিশার দিকে তাকিয়ে রইল। তারপর খাওয়া দাওয়া শেষ করে তিশা ঘুমিয়ে পড়ে, আর নিহান বাইরে গিয়ে চেয়ারের উপরে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তিশা খুশি মনে রেডি হয়ে বসে থাকে। একটু পরে নিহান এসে তিশাকে নিয়ে বের হয়ে চলে যায় ধ্রুবর বাসার উদ্দেশ্যে। তিশা অনেক খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনে ধ্রুবর বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার মধ্যে কলিং বেল চাপ দিতে ধ্রুবর আম্মু এসে দরজা খুলে দেখে নিহান দাঁড়িয়ে আছে, আর তিশা নিহানের পিছনে দাঁড়িয়ে আছে। ধ্রুব আম্মু নিহানকে দেখে বলল, কী জন্য আসলে তুমি? দেখতে আসলে আমরা সবাই কতটা কষ্টে আছি, তাই না? আমাদের সংসার ভেঙে কোনো দিন সুখী হতে পারবে না তুমি। আন্টি, আমার কথাটা শুনুন। আর কি শোনাবে তুমি? 2টা জীবন তোমার জন্য নষ্ট হয়ে গেল। আন্টি, আমি তিশাকে নিয়ে আসছি। এরপর তিশা পিছন থেকে বেরিয়ে এসে ধ্রুবর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিহান বলল, আন্টি, ধ্রুব কই? এর মধ্যে মিজান সাহেবও চলে আসলো। মিজান সাহেব নিহানকে কিছু বলতে যাবে, তখন তিশা মিজান সাহেবকে থামিয়ে দিয়ে সব ঘটনা বলল। ধ্রুব আম্মু ধ্রুবকে ডেকে নিয়ে আসে। ধ্রুবর পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। ধ্রুব এসে দেখে তিশা এসেছে। ধ্রুব সব কষ্ট ভুলে গিয়ে সবার সামনে তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর তিশার কপালে গালে চুমু খেতে থাকে। তিশা ধ্রুবকে বলল, আপনার এই অবস্থা কেন? শরীরে কোনো যত্ন নিলেন না কেন? তুমি ছিলে না তাই, তুমি না থাকলে আমি মরে যাব তিশা। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ফিরে চলে আসছি, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। এবার ধ্রুবর চোখ পড়ল নিহানের দিকে। নিহানকে দেখে ধ্রুব তিশাকে ছেড়ে দিল। নিহান ধ্রুবর দিকে এগিয়ে গিয়ে বলল, আই এম সরি ধ্রুব, আমি হেরে গেলাম তোমাদের ভালোবাসার কাছে। আমি বুঝতে পারিনি তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালোবাসার মাঝে কাটা হয়ে থাকতে চাই না।
আমি তোমাদের দুই হাত এক করে দেওয়ার জন্য এসেছি, আর আমি তিশাকে ডিভোর্স দিয়ে দিব এক্ষুনি। নিহান পকেট থেকে ডিভোর্স পেপার বের করে সিগনেচার করে তিশার দিকে এগিয়ে দেয়। তিশাও সিগনেচার করে দেয়। এবার ধ্রুব একটা ফোন দিয়ে হুজুর নিয়ে আসলো, আর তিশা আর ধ্রুবর আবার বিয়ে দেওয়া হলো। বিয়ে শেষ করে নিহান তিশাকে ধ্রুবর হাতে তুলে দিয়ে বলল, ধ্রুব, তিশাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে দেখে রেখো, ও যেন কখনো কোনো কষ্ট না পায়, আর তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এবার ধ্রুব নিহানকে জড়িয়ে ধরে বলল, নিহান, আমিও সরি, তোমার সাথে আমিও অনেক বাজে ব্যবহার করছি, এটা কোনো ব্যাপার না, তোমার জায়গায় আমি হলেও সেম কাজ করতাম। যাই হোক, তোমরা সুখী হও, আমি সেটাই চাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই কথা বলে নিহান নিজের চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বের হয়ে চলে গেল। এখন সবাই অনেক খুশি। ধ্রুব তিশাকে জড়িয়ে ধরে সবার সামনে। এর মধ্যে কেটে গেল 1 বছর। তিশার কোল আলো করে আসলো ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, একদম তিশার মতো দেখতে হয়েছে। আর খুব ভালোভাবে চলতে থাকে তাদের জীবন, দুজন দুজনের পাশে সবসময় থাকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে তিশা আর ধ্রুব খাটের উপরে বসে আছে। তখন ধ্রুব তিশাকে বলল, চলো এবার আরেকটা বাচ্চা নেওয়ার কাজ শুরু করি। একদম না, চুপ থাকো, না চলো শুরু করি। এই কথা বলে ধ্রুব লাইট অফ করে দিল, আর তারা ডুবে গেল ভালোবাসার অতল সাগরে। এইভাবেই চলতে থাকে তাদের জীবন, এইভাবেই টিকে থাকুক তাদের ভালোবাসা অবিরাম।